ধন্যবাদ স্যার। আই হোপ শুনতে পাচ্ছেন। আপনিও ক্লিয়ার। যে সুন্দর। আহ, আমি প্রথমেই আসলে পরিচয় করার কিছু নেই। আমাদের নবনির্বাচিত মেয়র, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম স্যার আমাদের সঙ্গে আছেন। অ্যান্ড আশা করছি সবাই স্যারকে ডেফিনেটলি সবাই আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছিল প্রথমেই ডিউরিং কোভিড-19 লকডাউনের কারণে সিটি কর্পোরেশন, অ্যাজ এ সিটি কর্পোরেশন নব্য মেয়র হিসেবে আপনার পর্যায়ক্রমে পরিকল্পনাগুলো কি আছে। আর আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের দায়িত্বভার যেটা কিনা মেয়র হওয়ার পরে পুরোপুরি দায়িত্বটা কি আপনারা বুঝে পেয়েছেন কিনা। আমি যতটুকু জানি এটা এখনো 15 তারিখ, মে মাসের 15 তারিখ পর্যন্ত এখনো আসলে তত্ত্বাবধায়কের হাতেই আছে। তো এই ব্যাপারে একটু, আর আসলে আপনার ইনিশিয়েটিভ এখনো বলেন একটু। হ্যাঁ, ধন্যবাদ। আমরা ওথ নিয়েছি, বাট আইনগত কারণে আমরা সিটি কর্পোরেশনে এখনো যেতে পারছি না। আমাদেরকে 15ই মেতে আমরা অফিসিয়ালি গিয়ে আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নিতে হবে আমাকে। এটা হলো আমাদের যেহেতু সংবিধানে যে আইন আছে, আইন মেতে আমাকে চলতে হবে এবং সেটাকে 15ই মে থেকে ইনশাল্লাহ করব। বাট তারপরেও এটি না যে না আমি বসে আছি বা আমার দায়িত্ব পাওয়ার পরে তারপর বা আমরা ঘুমিয়ে আছি, তা কিন্তু না। আমরা সবসময় কাজ করে যাচ্ছি। বিশেষ করে কোভিড-19 যেটি হলো সারা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ বলে নিয়ে আসছে, সেটিকে কিভাবে মোকাবেলা করতে হবে কালেকটিভ ওয়েতে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন মিটিং করেন, সেই মিটিং আমি একটা ভিডিও কনফারেন্সে ছিলাম। এবং মেসেজটা হচ্ছিল আমাদেরকে সবাইকে এই মুহূর্তে কিন্তু সচেতনতা নিয়ে কাজ করতে হবে। তা বিভিন্ন জায়গায় বলছে যে মানুষ সচেতনতা নিয়ে মানছে না, কিন্তু আমার মনে হয় যে এটি কিন্তু এমন একটি মহামারী, সারা বিশ্বের 220 কোটি লোকের বেশি লোককে কিন্তু আমরা স্ট্যান্ড হয়ে গিয়েছি, একেবারে থেমে গিয়েছি আমরা। সুতরাং আমি মনে করি যে আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের কাউন্সিলরদের সাথে আমার কথা হচ্ছে, আমাদের প্যানেল মেয়র যিনি আছে তার সাথে কথা হচ্ছে, আমাদের সিইওর সাথে আমার কথা হচ্ছে। বিভিন্ন সময় ফোনে ফোনে কথা হয়, বাট অফকোর্স সামনে দাঁড়ায় চেয়ারে বসে বা যেই ধরনের একটা কমান্ড যেটা আছে সেটি অবভিয়াসলি এটা তার সময় লাগবে। যাই হোক, আমরা এটিও কাজ করছি। সাথে সাথে ডেঙ্গুর একটা বড় চ্যালেঞ্জ। আমি আনঅ্যানাউন্স গত কয়েকদিন সন্ধ্যার সময় কিন্তু বিকালবেলা আমি বের হয়ে যাচ্ছি দেখতে যে ফগিং মেশিন গুলো কি ঠিক মতো চলছে কি না চলছে। এবং আমাদের সিটি কর্পোরেশনের স্টাফদেরকে যারা মশক কর্মী তাদেরকে বোঝাতে চাচ্ছি যে তোমাদের ইনকামিং যে মেয়র আসছে সে কিন্তু ঘরের মধ্যে বসে নাই। এবং এটা কিন্তু তাদের একটা ভালো একটা মেসেজ, এবং এটা সবখানে আমি দিতে চাচ্ছি। আমি সেদিন গিয়েছি, মিরপুরে গিয়েছি, আমি মালিবাগে গিয়েছি, আমি মোহাম্মদপুরে গিয়েছি, উত্তরায় যাচ্ছি। এবং এটা কন্টিনিউয়াসলি আমি কিন্তু মেসেজ দিয়েছি যে আমি সবখানে যাব আনঅ্যানাউন্স। যদি কেউ আমি দেখি যে না তারা ঠিক মতো ফগিং করছে না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব, বা তাদেরকে আমরা পুরস্কারও আমরা ওয়েল ডান বলছি, কারণ তারাও কিন্তু তারা হাইলি রিস্কের মধ্যে কিন্তু তারা কাজটা করছে। সুতরাং এখানে একটি যেরকম চ্যালেঞ্জ আছে কোভিড আমাদের 19, আরেকটি কিন্তু চ্যালেঞ্জ আছে আমাদের এই ডেঙ্গু নিয়ে। তা আমি এই ডেঙ্গু নিয়ে যে কথা উঠেছে, আমি আজকে লাইভের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমরা কিন্তু গতবার আমরা একটা ধারণা ছিল যে ড্রেনের পানিতে এডিস মশার জন্ম হয়। আসলে কিন্তু আহ, আমাদের একটা হলো এডিস মশা যেটা আছে, একটা কিউলেক্স মশা। কিউলেক্স মশাটা কিন্তু জন্ম হয়, যেটা কিন্তু এখন যে আমাদেরকে নুইসেন্সি যেটা আছে, সেই নুইসেন্সি এটা কিন্তু ময়লা পানিতে ডোবায় নালায় ড্রেনে কিন্তু জন্ম হয়। এটা কিন্তু মানুষের কামড় দিলে মৃত্যু বা কোনো কোনো ঘটনা ঘটনের নুইসেন্স ক্রিয়েট করে অবভিয়াসলি। কিন্তু আরেকটি মশা যেটা এডিস মশা যেটা আছে, যেটি থেকে ডেঙ্গুর জন্ম হয়। এবং গ্লোবালি কিন্তু যেসব বিশ্বে আমাদের গ্লোবাল ওয়ার্মিং আছে, আমাদের ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, এগুলাতে কিন্তু বিভিন্ন জায়গায় জমে থাকা পানির থেকে কিন্তু এগুলো হয়। এবং বিশেষ করে আমি অনুরোধ করব সকলকে, যে গতবার আপনারা দেখেছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বাসার অজান্তে কিন্তু টবটা কিন্তু পড়ে আছে বাসার মধ্যেই, ফুলের টব আনইউজ। যেখানে আপনার গাছ লাগাচ্ছেন, সবজি হচ্ছে, ফুল হচ্ছে, ওটা কিন্তু কোনো অসুবিধা নাই। যেগুলো আপনার আনইউজ জমে আছে টব গুলা ছাদের উপরে, আমি গতবার অনেক বাসায় গিয়ে ফাইন করলাম। এবং এটা করতে করতে আপনার জানেন যে আমাদের পা ভেঙে গিয়েছিল গতবার। যে বিভিন্ন বাসা দেখছি যে ছাদের মধ্যে আপনার কমোডটা আনইউজ কমোড, ওটার মধ্যে কিন্তু প্রচুর লার্ভা কিন্তু জমে গেছে আপনার অজান্তেই। আপনি বাসায় যে ছাদ যে কাস্টিং করছেন, সে কাস্টিং এর মধ্যে কিন্তু আপনার এই লার্ভার জন্ম পরিষ্কার পানিতে। এখন বৃষ্টি হচ্ছে,
রৌদ্র না উঠলে কিন্তু পানি শুকাবে না, এবং বৃষ্টি হওয়ার পরে যদি 3-4 দিন স্যাঁতস্যাঁত থাকে, আপনি কিন্তু লার্ভার জন্ম হয়ে যাচ্ছে। এবং যে লার্ভাটা, এডিস মশার লার্ভার যে ডিম্বাণুটা আছে, এটা 3 বছর পর্যন্ত, WHO বলেছে 3 বছর পর্যন্ত কিন্তু এটা ওই জায়গায় কিন্তু থাকবে। সো এটা ভেরি ভেরি হাই রিস্ক। সিঙ্গাপুরে হচ্ছে, মালয়েশিয়া হচ্ছে, ইন্দোনেশিয়াতে হচ্ছে। আমি আজকে লাইভের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, আপনারা ইমিডিয়েটলি লাইভটা দেখার পরপরই আপনারা আপনারা দেখুন যে পুরান টায়ার কি কি আছে। টায়ার গুলাকে আপনার এমন জায়গায় নিতে হবে যেন পানি যেন না থাকে। আপনি দেখেন ছাদের উপর আপনার আনইউজ কোন ধরনের এ, রঙের কৌটা আছে নাকি, কমোট আছে নাকি, ফুলের টব খালি পড়ে আছে নাকি, এগুলো দেখুন প্লিজ। আপনারা দেখুন আপনার এসির পানিটা যেখানে গিয়ে পড়ে, যে পানিটার জন্য আমরা বালতি রেখে দিই, সেই পানিটার ভিতরেও কিন্তু আপনার এডিস মশার কিন্তু জন্ম হবে কিন্তু। আপনার যে ফ্রিজ আছে, ফ্রিজের নিচে যে ট্রেটা থাকে, ওই ট্রেটও যদি 3 দিনের বেশি জমা পানি থাকে, ওইখানে কিন্তু আপনার এডিস মশার জন্ম হবে। আপনার 10 তলা বাড়ি, আপনার 6 তলা বাড়ি, ওটার উপরে কিন্তু আমাদের সিটি কর্পোরেশনে কেউ কিন্তু যাবে না। নিজের বাড়ি, নিজের মানি প্ল্যান্ট গাছটা যেখানে লাগিয়েছেন ফুলের মধ্যে, ওখানে যদি জমা পানি থাকে, আপনি কিন্তু 3 দিনের জমা পানিতে কিন্তু আমাদের এই এডিস মশার জন্ম হবে, তার থেকে ডেঙ্গু তৈরি হবে। আমি বিনয়ের সাথে সবাইকে বলবো, আপনারা সবাই এটা প্রচার করুন, 3 দিনের একদিন জমা পানি ফেলে দিন। 3 দিনের একদিন জমা পানি ফেলে দিন, এই পরিষ্কার পানি ফেলে দিতেই হবে আপনাকে। অথবা আপনি দেখুন, আপনি তো বাড়ি বানাচ্ছেন কোথাও, লিফটের জন্য জায়গাটা এমটি আছে, ওইটার নিচে যে পানি জমে আছে, প্রচুর লার্ভার জন্ম। ওয়াসার যেখানে বিল দেয়, ওয়াসার যে মিটার, সেখানে দেখুন পানি জমে আছে, ওখানে প্রচুর লার্ভার জন্ম হবে এডিস মশার। সুতরাং আমরা সবাই যদি নিজেদের বাড়ির পরিষ্কার, বিশেষ করে পরিষ্কার পানি যেখানে জমে থাকে, ওটি কিন্তু মোটেই কাম্য না। আমরাও চেষ্টা করছি যে এ, এটাকে 365 ডেজ ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের মাধ্যমে কাজ করার জন্য। আজকে আমাদের আমরা 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 কিন্তু দেখছি যে এই কোভিড এর সময় সবাই কিন্তু ব্লিচিং পাউডারের সাথে পানি মিশিয়ে দিয়ে আমরা কিন্তু ছিটাচ্ছি বিভিন্ন জায়গায়, বা যে কোনো ধরনের অ্যান্টিসেপ্টিকের সাথে পানি মিশিয়ে দিয়ে আমরা জি জি। ছিটাচ্ছি। কিন্তু কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি ওভার দ্য কাউন্টার এরকম কোনো কিছু নেই যে এই কিভাবে এডিস মশাকে আমরা মারতে পারি। এই ধরনের কিন্তু কিন্তু বিক্রি হয় না কিন্তু মার্কেটে, একমাত্র অ্যারোসোল এবং আহ, মশার কয়েল ছাড়া। বাট আপনারা জানলে খুশি হবেন, এই সিন্ডিকেটটা আমরা ভাঙতে পেরেছি। এবং প্রায় 4টি কোম্পানি, এটা ইউকে বেস কোম্পানি, ইউরোপ বেস কোম্পানি, ওরা আসছে। এবং আমি ওদেরকে বলেছি ইমিডিয়েটলি তোমাদের ওষুধ তোমরা ওটিসি, ওভার দ্য কাউন্টারের মাধ্যমে যেন বিক্রি করতে পারে। গভর্নমেন্টে কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই গভর্নমেন্টকে যে এটি করতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে, বাট আমরা এটাকে ওভারকাম করতে পেরেছি। অর্থাৎ আমরা আশা করি যে 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 কোম্পানিগুলা লাইসেন্স পেয়েছে, তারা ওভার দ্য কাউন্টারের মাধ্যমেই ইমিডিয়েটলি মার্কেটে যেন ওষুধ আনতে পারে, যেরকম গ্র্যানুয়েলস, সরিষার দানার মতন। আপনি থাকলে আপনি উপরে টবের মধ্যে 2-3টা ছিটিয়ে দিলেন, আপনি বাসা বাড়িতে পানির মধ্যে ছিটিয়ে দিলেন, আপনি টায়ারের মধ্যে ছিটিয়ে দিলেন, তাহলে ওখানে কিন্তু আর কোনো এডিস মশার কিন্তু জন্ম হবে না। ওটা তারা পয়জনাস ভাবে তারা মেরে ফেলবে। সুতরাং এই জিনিসগুলো আগে কোনো সময় ছিল না, এই কনসেপ্ট গুলাও ছিল না। এই গতবার আমি আসার পরে এই কনসেপ্ট গুলোকে আমরা চেষ্টা করেছি ইন্ট্রোডিউস করার জন্য, এবং এই পারমিশন গুলোকে খুব তাড়াতাড়ি করা হয়েছে। আমরা সবাই মিলে কাজ করেছি। ধন্যবাদ জানি মাননীয় প্রধানমন্ত্রীকে। লাস্ট টাইম উনি যখন লন্ডনে ছিলেন, না চোখ অপারেশনের সময় আমি আলাপ করেছিলাম, এবং তারই পরিপ্রেক্ষিতে লাইসেন্স গুলো আমরা পেয়েছি। যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে আমরা বলেছি যে এগুলোকে ওটিসি, ওভার দ্য কাউন্টারের মাধ্যমে এটাকে ইন্ট্রোডিউস করার জন্য। সুতরাং এই যে কাজগুলো কিন্তু হচ্ছে। বাট আমার মনে হয়, কারণ আমরা যখন আলাপ করেছি কলকাতার মেয়রের সাথে, আপনারা জানেন আমি লাস্ট টাইম কথা বলেছিলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে, কলকাতা মেয়রকে বলেছে, এবং কলকাতা মেয়র বলেছে দাদা আমাদের 2008 সালের ডেঙ্গু আউটব্রেক হয়েছিল কলকাতাতে, তারপরে 11 বছর লেগেছে আমাদেরকে এটা কন্ট্রোলে আনার জন্য। তা আমি মনে করি আমাদের 11 বছর লাগবে না। আমরা যে যে হাইটেক এখন আবিষ্কার হচ্ছে হোল ওয়ার্ল্ড ওয়াইড, 4th জেনারেশন মেডিসিন থেকে শুরু করে, ইকুইপমেন্ট থেকে শুরু করে, আমরা চেষ্টা করব এটাকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য, এবং এই ডেঙ্গুর থেকে রক্ষা করতে হবে। কারণ একদিকে হলো কোভিড, এরপরে হলো ডেঙ্গু, ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং মানুষ কিন্তু ডিজার্টেড হতে হবে। আমি এখন আসি আমাদের কোভিড এর জন্য। আহ, এটি আমি বেশ গত 7 দিন আগে, 5 দিন আগে
একটা প্ল্যাটফর্ম আছে হোল ওয়ার্ল্ড ওয়াইড, যেটাকে বলা হয় C40। এই C40-তে প্রায় 111টা দেশের মেয়ররা এখানে উপস্থিত ছিল। আমরা একটা ভিডিও কনফারেন্স করেছিলাম, যে বিভিন্ন মেয়রদের সাথে কথা বলছিলাম আমরা। এটি এটি প্রেসিডেন্ট হচ্ছিল আমাদের লস অ্যাঞ্জেলেসের মেয়র। তাকে আমরা যখন বললাম আমরা এটা আবার 29 তারিখে আরেকটা আমরা মানে কনফারেন্স করব। স্যার একটু যদি ব্রেক দিই, মানে যদিও কোভিডটা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, তবু আপনি যে অসাধারণ কাজগুলো করছেন এগুলো যদি এখন একটু এক্সপ্লেন করেন, মানে বলেন আমাদের উদ্দেশ্যে, তাহলে আই হোপ শ্রোতারা আরো বেশি এনকারেজ হবে। জি, আমি বলি, আমরা আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যেটা C40, হোল ওয়ার্ল্ড ওয়াইড এর প্রায় 120টা দেশের মেয়ররা কিন্তু এই প্ল্যাটফর্মের মধ্যে আছে। 120টা দেশের মেয়ররা আমাদের সেদিন আমাদের ভিডিও কনফারেন্সে 91টা দেশের মেয়র ছিল। এর মধ্যে ছিল আমাদের প্যারিসের মেয়র ছিল, এখানে এখানে ইটালির মেয়র ছিল, এখানে টরন্টোর মেয়র ছিল, ভ্যানকুভারের মেয়র ছিল, আরো অনেক দেশের, ইউরোপের ম্যাক্সিমাম দেশের মেয়ররা ছিল। এবং আমরা লন্ডনের যে ডেপুটি মেয়র সে ছিল, নিউ ইয়র্কের যে ডেপুটি মেয়র সে ছিল, এবং অনেকে কথা বলছিল। ওরা সবার সামনে কথা বলছিলাম এবং প্রত্যেক কথা হচ্ছে যে ইট ক্যানট বি দ্য ইমোশনাল। আমরা কিন্তু ইমোশনাল হয়ে যাই না, আমরা একসাথে থাকতে চাই, বা আমরা এই যে একসাথে যে আমরা নামাজ পড়লাম, বা একসাথে যে আমরা আড্ডা মারছি পাড়ায় পাড়ায়। ভ্যানকুভারের মেয়র কিন্তু বলছে যে আমরা ভ্যানকুভারে বারবার বলছি, এবং ভ্যানকুভার কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে টপ 10-এর মধ্যে সিটির মধ্যে কিন্তু একটা সিটি ভ্যানকুভার ওয়ার্ল্ডের মধ্যে। সেই মেয়রও বলছে যে আমরা বারবার বলছি যে তোমরা এই কোভিড-19টাকে ভাঙার জন্য চেইনটাকে ব্রেক করতে হবে, যেই চেইনটা। এই জন্যই সামাজিক নিরাপত্তাটা খুব দরকার। আমরা যদি চেইনটা না ভাঙে, আমরা যদি পাশাপাশি দাঁড়াই, যেরকম করে আমরা মসজিদে জামাতের জন্য দাঁড়াতে পারি, এই কোভিডটা তখন খুব বেশি স্ট্রং হয়ে যায়, ওদের শক্তি অনেক বেশি হয়ে যায়। যখনই আমরা 3 ফিট দূরে দূরে দাঁড়াবো, ওরা কিন্তু তখন আর স্ট্রংটা থাকতে পারছে না, তারা ভেঙে যাচ্ছে। এটা এই সাইন্টিফিক রিজন গুলোকে আমাদের বোঝাতে হবে, যেটা কিনা আমাদের সমস্ত মেয়ররা বললো। ওরা বললাম, আমি তখন বললাম তোমরা তো এত শিক্ষিত জাতি, তোমাদের ওয়েল এডুকেটেড, তারপরেও তোমাদের এই অবস্থা কেন? বলো আতিক, মিস্টার ইসলাম এডুকেটেড হলেও এরা যেটা সাইন্টিফিক্যালি যে এটার একটা চেইনটাকে যে ভাঙতে হবে, এটা কিন্তু বোঝাতেই আমাদের অনেক সময় লাগছে। তা আমরা মনে করি যে আমরা কিন্তু এখন দেখে গিয়েছি যে যারা সাইন্টিফিক্যালি এটাকে মানে নাই, প্যারিস থেকে শুরু করে, ইটালির থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে, আমরা কিন্তু এত বড় খেসারত কিন্তু আমাদের সে দিতে পারবো না আমরা। আমি মনে করি আমাদের যেই মিডল ইনকাম কান্ট্রি হিসাবে আমাদের কি অবস্থা আমরা সবাই নিজেরাও জানি। মাননীয় প্রধানমন্ত্রী 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, বাট এরপরে আমাদের কিন্তু সচেতন হতে হবে নিজেদেরকে। আমরা কিন্তু বারবার বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, গভর্নমেন্টের প্রত্যেকটা এজেন্সি বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমরা নিরাপদ সামাজিক দূরত্ব মেনটেন করি। এখন অনেকে বলছে সামাজিক দূরত্ব মেনটেন না করলে কি হবে, আমরা কারফিউ দিই না কেন? ভাই কারফিউ তো অবশ্যই, কারফিউ তো হয় পাকিস্তানের সামনে, দেখেছি যে আর্মির সময় কারফিউ কিভাবে দেওয়া হয়। আমরা দেখেছি আমাদের বিভিন্ন সময় এরশাদ সাহেবের সময় যখন স্বৈর শাসন ছিল কিভাবে কারফিউ দিয়েছে। কিন্তু কারফিউ দিয়ে কিন্তু কারফিউ এগেনস্ট মানুষকে তো মেরে ফেলেন গুলি করে একটা একটা করে। বাট এটা কারফিউ তো হলো আপনার, দিস ইজ দা, এটা হলো অ্যান্টিভাইরাস একটা, একটা কোভিড-19। এইটার এগেনস্টে আপনি নিজের মনকে আগে, বিবেককে ঠিক করতে হবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমি কেমনে চলবো, কেমনে থাকবো। ভাই মানুষ যদি পুদিনা পাতার জন্য যদি আপনার বাজারে যান, একবার আপনি কাঁচা মরিচ কেনার জন্য বাজারে যান, তাহলে তো লাভ হবে না তো। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আমি এই গত 3 দিন আগে আমি গেলাম, তালতলাতে গেলাম, যে তালতলাতে আমাদের কবর দেওয়া হয়, সেই কবরস্থানে আমি দেখতে গেলাম এলাকার লোকজনের সাথে। ওখানে আমি, যেহেতু আমি যাবো, ফগিং মেশিনও মারা হচ্ছে, ওই তালতলাতে যারা কোভিড এর জন্য যারা মারা যাচ্ছে, তালতলা মার্কেটের পিছনে খিলগাতে, ওখানে কবর দেওয়া হয়, ওদের সাথে আমি একটু কথাও বলতে গেলাম। তো ওরাও একটু উৎসাহ পাবে যে না, আমাদের যে আগামী ফিউচারে মেয়র সে নিজে এসে তাদের সাথে কথা বলছে। কারণ যে কবর দিচ্ছে বা যারা কবরস্থানে যারা আছে তাদের সাথে আমি কথাবার্তা বলতে গিয়েছিলাম, তখন বলার পর যখন আসি তখন কিন্তু 6:30টার মতো বাজে। তাই 6:30টার সময় দেখি আড্ডা বিভিন্ন জায়গায় যায়, গলিতে 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 আড্ডা। আমি তখন ওদেরকে বললাম যে আড্ডাটা কিসের জন্য? তখন এক সাংবাদিক ভাই বললেন, আতিক ভাই আমি উপর থেকে বলছিলাম যে তোমরা এখানে ফুটবল খেলো না। আমাকে ওরা উত্তর দিয়েছে, আপনি তো খেলছেন না, আপনার অসুবিধা কি, আপনি উপর থেকে দেখেন, আমরা খেলবো। কিন্তু এই যে মানসিকতা, আমি সবাইকে অনুরোধ করব
যে এগুলা কিন্তু নিজের ভিতরে। আমার আজকে জ্বর হয় নাই, কিন্তু আপনি জানেন না যে আপনার যে জ্বর হয়ে আল্লাহ মাফ করুক মৃত্যুবরণ করে কিন্তু আপনি আপনার নিজের পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন হবেন, আপনার পরিবারকে আপনি বিপদে ফেলে দিবেন। সুতরাং আমি যখন কথা বলছিলাম বিভিন্ন মেয়রদের সাথে, তারা বলেছে এটা চ্যালেঞ্জিং জব, এবং যাদের সাথে আমি কথা বলেছি তাদের প্রত্যেকেরই সিটিতে লোক সংখ্যা হচ্ছে হলো পার স্কোয়ার কিলোমিটারে 7,000, 3,000, 4,000 পার স্কোয়ার কিলোমিটারে। আর আমাদের এখানে পার স্কোয়ার কিলোমিটারে ঢাকা শহরে 49,000 লোকে বাস। যেই শহরগুলোতে প্যারিসে, লন্ডনে, ম্যানহাটনে, ম্যানহাটন একটু বেশি, বাকি যেগুলো নামগুলো বলছি সবখানে 7 থেকে 8,000 পার স্কোয়ার কিলোমিটার। আর আমাদের ঢাকা শহরে 49,000 লোকের বাস পার স্কোয়ার কিলোমিটারে। এই দেশে অলমোস্ট 7-8 গুণ বেশি। অলমোস্ট চার, 7-8 হ্যাঁ, গুণ বেশি। হ্যাঁ। 27 গুণ বেশি। তাহলে বুঝেন তাহলে যে আমাদের অবস্থাটা কোথায়। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, ডোন্ট বি ইমোশনাল। এখানে ইমোশনালের কিছু নাই, আবেগের কিছু নাই। এখানে সাইন্টিফিক্যালি কে আমাদেরকে চেইনটাকে ভাঙার জন্য আমাদেরকে সামাজিক দূরত্বটা মেনটেন করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা গরম পানিটা খাই, অ্যাটলিস্ট গরম পানিটা খাই, লেবু দিয়ে খেলে ভালো হয়, লবণ দিয়ে আমরা গার্গেলটা করি। এগুলো হচ্ছে আমাদের বেসিক স্বাস্থ্যটাকে সুরক্ষতা ঠিক রাখার জন্য। আমরা বাইরে যখন যাব যেখানে সেখানে আমরা হাঁচি কাশি আমরা যেন টিস্যু ইউজ করি, ন্যাকড়া ইউজ করি, আমাদের মুখটাকে শুধু এরকম করে ঢেকে যদি আমরা হাঁচি, অ্যাটলিস্ট আমরা নিজেদের মধ্যে কন্ট্রোলে থাকবো। এগুলো হচ্ছে বেসিক থাম রুল। এই বেসিক গুলো কিন্তু আমরা মানছি না, কিন্তু আমরা বেসিক আমাদের মানছি না। হ্যাঁ, অবশ্যই আমাদের তো চ্যালেঞ্জ আছেই, আমাদের চ্যালেঞ্জ আছেই। আমাদের বস্তির মধ্যে যারা বাস করছেন, এটি আমাদের বাস্তবতা, এটি আমাদের বাস্তবতা। আমরা আমাদের কাউন্সিলরদেরকে বলেছি, এবং আপনারা জানেন যে আমি যে নিজে একটা প্ল্যাটফর্ম করেছি, যে প্ল্যাটফর্মটার নাম সবাই মিলে সবার ঢাকা। আজকে পর্যন্ত সেই প্ল্যাটফর্ম থেকে আমরা 28,000 পরিবারকে আমরা ত্রাণ কিন্তু পৌঁছে দিতে পারবো। এবং আমরা কিন্তু কোনো জায়গায় এরকম ওই ট্রাক দিয়ে মাইকে ডেকে ডেকে কিন্তু বলছি না। আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের সাথে বিডি ক্লিন একটি গ্রুপ যারা আছে, তারা সবসময়, তারা সবাই এডুকেটেড, তারা সবাই বিভিন্ন পেশাতে যুক্ত ছাত্র, এবং সবাই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা বাসায় বাসায় গিয়ে তাদেরকে আমরা খাবারটা পৌঁছে দিয়ে আসছি। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে সামাজিক দূরত্বটা মেনটেন করে আমরা করছি। এবং যেখানে প্যাকেট করছি আমরা, সেখানে কিন্তু চাল, ডাল, তেল, আলু, সাবান প্যাকেট কিন্তু করতে হচ্ছে, ডাল কিন্তু মাপতে হচ্ছে, চাল কিন্তু মাপতে হচ্ছে। এগুলা করে করে দিয়ে এখানে কিন্তু সামাজিক দূরত্বটা মেনটেন করছি। এবং আমাদের ইচ্ছা ইনশাল্লাহ আমরা যে প্রথম যে প্রিলিমিনারি করছি তাতে প্রায় 61,000 পরিবার, অর্থাৎ এক একটা পরিবার 4 জন করে যদি ধরা যদি হয়, প্রায় 2.5 লক্ষ মানুষকে আমরা ইনশাল্লাহ খাওয়াতে সক্ষম হব আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। এছাড়া যেহেতু আপনি বললেন যে অবশ্যই নবনির্বাচিত মেয়র হিসেবে আমাদের কাউন্সিলররা কিন্তু সবাই মিন টাইম মাঠের মধ্যে আছে, সবাই কাজ করছে। কিন্তু মানুষের যে আহাজারি, মানুষের যে চিন্তা, তাতে কিন্তু অবশ্যই আমাদেরও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। বাট সরকার থেকে আমরা যখনই আমরা চাল পাচ্ছি, আমরা যে কোনো সাহায্য পাচ্ছি, সাথে সাথে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে আমরা বলছি যে কেউ ফেসবুকে দেওয়ার জন্য বা পাবলিক জমায়েত করার জন্য এটা তোমরা দিও না, কারণ যারাকে দিচ্ছি আমরা অনেকে কিন্তু হাত পাতার মতন তারা পরিবার না। আমার কাছে গত পরশুদিন একটা ফোন আসলো, একজন ভদ্র মহিলা, আমি বলবো না, উনি কেঁদে দিলেন, এবং ওনার কথার মধ্যে একটু পর পরে জড়তে এসে লাস্টে কেঁদে দিলেন। আমি বলছি, বোন আপনি কেঁদেন না, আমি আপনাদের কিছু শুনতে চাই না, শুধু আপনার অ্যাড্রেসটা শুধু বলুন আমাকে। আমরা আজকে গিয়ে গতকাল বিকাল বেলাকে দিয়ে এসেছি। উনি আবার কেঁদে কেঁদে বললেন যে আমি, আমার দুটো বাচ্চা, আমার বাবাকে নিয়ে শুধু আমার, আপনি দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এরকম অনেক অনেক অজস্র উদাহরণ আছে। এবং আমার মোবাইল ফোনের মধ্যে আপনি যদি দেখেন, আজকে বিভিন্ন ধরনের কিন্তু আমার কিন্তু মেসেজ কিন্তু আসছেই। এবং প্রত্যেকটা মেসেজেরই কথা হচ্ছিল যে আপনারা আপনারা আমাকে দেন ভাই, আমি অমুক, আমার খুব খারাপ অবস্থা, আমাকে একটু চাল দেন, আমাকে একটু ডাল দেন, আমি একজন শিক্ষক, আমি একজন অমুক, আমি একজন তমুক, আমাকে দেন। এবং আমরা ভেরিফাই করে দিচ্ছি আমরা। তা আমি মনে করব যে আজকের এই যে কোভিড এর জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ ইতিমধ্যে আমরা বলেছি। আমাদের বনানী বাজার, আমার গুলশান 2 নম্বরের বাজার, আমাদের রাইট। মোহাম্মদপুরে যে বাজারটা যেটা আছে, সবজি এবং মাছের বাজারটাকে আলাদা করে দিতে। আলাদা করে। রাইট। রাইট। জি, এটাকে আমি অলরেডি বলেছি।
আমাদের সিটি কর্পোরেশন কাজ করছে। অ্যাটলিস্ট সবজি আর মাছেরটা যদি আলাদা করে দিই, আমাদের তাহলে মাংস এবং মুরগি যেটা থাকবে সেটি একদিকে থাকবে। আর আপনার ডেলি মুদি দোকান টাইপের যেগুলো আছে, আলু, তেল, রসুন, শুকনা বাজারগুলো, এগুলো তার আলাদা হয়ে গেলে অ্যাটলিস্ট আমি বলেছি সবজিটাকে আলাদা করে নিয়ে আসতে। এবং আপনারা জানেন যে আমাদের আহ গুলশানে যে মাঠটা আছে, বনানী যে মাঠটা আছে, এখানে পুজো যেখানে হয়, সেই মাঠের মধ্যে কিন্তু সবাই গেলে কিন্তু ওখানে কিন্তু সুন্দর 10 ফিট ডিস্টেন্সে মাঠটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সুতরাং এখানে গিয়েও কিন্তু, কারণ এগুলো একটা হলো শর্ট টার্ম প্ল্যান, একটা লং টার্ম প্ল্যান, এগুলো কিন্তু আমাদের মিড টার্ম প্ল্যান। এই মুহূর্তে আমাদের শর্ট টার্ম প্ল্যান হচ্ছে হলো ডিস্ট্রিবিউশন করা খাবার। জি। আর তারপরে মিড টার্ম প্ল্যান হচ্ছে যে কোভিড থেকে আমরা কত দ্রুত আমরা চেনটাকে ভাঙতে পারি। এর জন্য বাজারগুলোকে আমি বলেছি যে মাঠের মধ্যে নিয়ে আসার জন্য। এবং কারণ বাজারেও পিছন দিকে আজকে অলরেডি কারণ বাজারের সবজির মার্কেট কিন্তু চেঞ্জ হচ্ছে আজকে। আমরা পুরোটা পারবো না, কারণ আমাদের কারণ বাজারটা তো আনপ্ল্যান ওয়েতে গড়ে উঠেছে। বা যতটুকু সম্ভব যারা যারা সবজি কিনতে যায় ওনাদের জন্য আমরা পিছনে যে রাস্তাটা আছে, পূর্ব দিকে রাস্তা, রেল লাইন বরাবর প্যারালাল রাস্তাটাকে, ওখানে সমস্ত মার্কেট গুলাকে আমি নিয়ে যেতে বলেছি। ওটা শুরু করেছি আমরা মানে সাত মোহাম্মদপুরের। রাস্তা হয়ে যে সাত রাস্তা হয়ে যে এলাকাটা। না না, যে ভিকারুননিসা স্কুলের সামনে দিয়ে যে রোডটা, না হলিক্রস রাইট। সামনে দিয়ে যে রোডটা, আচ্ছা, হলিক্রস, হলিক্রস সামনে যে হলিক্রস রোডটা, সামনে দিয়ে, রাইট হ্যাঁ, রাইট। ফার্মগেট থেকে হলিক্রস সামনে যে সোজা যে রোডটা বের হয়ে গেল, জি জি জি। এই রোডটা, ওই রোডটা রেল লাইন প্যারালাল একটা রোড কিন্তু করেছি আমি কয়দিন আগে। ওই রোডটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং ওখানে আমি সমস্ত সবজি বাজারগুলোকে নিয়ে আসতে বলছি। ঠিক এরকম আমাদের মোহাম্মদপুরে যে বাজারটা আছে, ওটার পিছনে একটা বড় একটা মাঠ ছিল, ওই মাঠের মধ্যে গতকাল নিয়ে যাওয়া হয়েছে। তো টাউন এগুলো হল, কিন্তু টাউন আস্তে হল আস্তে, বাজার মাঠ, টাউন হল বাজার মাঠ। এক্স্যাক্টলি মোহাম্মদপুর টাউন হল বাজারের মাঠের পিছনে একটা মাঠ ছিল, ওই মাঠে আমরা নিয়ে গিয়েছি আমরা। আমি বলছি সবজিটাকে নিয়ে যাও, মাছটাকে নিয়ে যাও, মানে বাজারটাকে যত পারি হালকা করা যায় কিনা যায়। তাই এই কাজগুলো কিন্তু আমাদের করতে হচ্ছে এবং আমাদের কাজগুলোকে এ, এ, মোটামুটি আমরা যেটা বলবো যে আগে নিজে সচেতন থাকলে, নিজে সচেতন, নিজের পরিবার সচেতন থাকলে বাংলাদেশও ঠিক থাকবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর আমরা যেদিকে বলি যে না আমরা সব একসাথে, এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা অনেকে ইফতারি খেতে পছন্দ করি, জি। আমরা সেহরি খেতে পছন্দ করি, তারাবি পড়তে পছন্দ করি। এই সময় আল্লাহ তালাও বলেছেন যে আল্লাহ তালাকে ডাকতে নিজে ডাকা যায়, নিজে ডেকে আপনার পরিবারের সাথে আপনি কিভাবে ইফতার করবেন। আমি একটা বলতে চাই, আজকে অনুরোধ করতে চাই লাইফের মাধ্যমে যে আসুন এই রমজান মাসে আমরা কিন্তু অনেক ধরনের ইফতারি খেতে পছন্দ করি। মানে এবং মিতব্যয়িতাও তো আমাদের ধর্মেই আছে। এক্স্যাক্টলি, আমরা মিতব্যয়ী হই অ্যাটলিস্ট অনেক খাবার। আমরা বেঁচে থাকলে আমার আরেকজনকে নিয়ে যদি বাঁচতে পারি, এবং আরেকজন যে, যার পেটে খিদা, যার পেটে সেহরির খিদা, যার পেটে ইফতারির খিদা, তার জন্য আমরা যদি মিতব্যয়ী যদি হই, তাহলে আরেকটা পরিবার কিন্তু খেতে পারবে। আমি অনুরোধ করব, এই আর 2 দিন পরে রমজান শুরু হবে, আমি সবাইকে অনুরোধ করব আসুন। আমাদের ধর্মে বলেছেন, আমাদের রসুল বলেছেন যে দান করার জন্য। রমজান মাসে আপনারা সবাই দান করেন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, সবাই জাকাত দেন, সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি এইবারটা রমজানটা আমাদের জীবনের অনেক রমজান থেকেও কিন্তু একটু অনেক 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 ভিন্ন। আমাদের রমজান মাসে অনেক আমরা দেখেছি যে মদিনা শরীফ, মক্কা শরীফে কিভাবে কত ভিড় থাকে আমাদের রজা মোবারকের সামনে, কিন্তু এগুলা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না আমরা। জি, আমরা এবার মনে তো করি অনেক কিছু পিছিয়ে দিয়েছে। যে সবই অনেক কিছু পিছিয়ে দিয়েছে। পিছিয়ে দিয়েছে। রাইট রাইট। যে তা আমি স্যার এই জন্য একটা, বলবো যে, জি জি যে স্যার আমি বলেন শেষ বলেন। করে যে জি আমি স্যার শুধু বলেন একটুকু বলেন। বলবো, রমজান মাসে আপনারা আপনার মিতব্যয়ী হয়ে আপনাদের খাবারগুলা অন্য মানুষকে কিন্তু দেন যেন। এটা হলো এক। আর 2 নম্বর, ঈদ আসছে, ঈদের সময় কিন্তু সবাই আমরা পোশাক পরিচ্ছন্ন, এটা অবশ্যই রমজানে তো আমরা ঈদের 30 দিন রোজা রাখার পর তো সবাই আমরা খুশি আনন্দ করি। এইবারটা আনন্দটা আমি মনে করি নিজের পাঞ্জাবি পুরনটাই পরি, গতবার পরি পুরনটাই যেটা আছে ওইটাই পরি। এই টাকাটা বরং যে দর্জি শিলাতো, যে জুতাটা বানাতো, যে বিভিন্ন ধরনের আইটেম গুলো বানাতো, যে টুপি বানাতো, আসুন না কেন আমরা সেই পয়সাগুলা তাদেরকে আমরা দিয়ে দিই। তাহলে ওরাও ঈদ করতে পারবে, আমরাও ঈদ করতে পারবো, সবাই আমরা ঈদ করতে পারবো। এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু আমাদের যেটা আছে সবাই মিলে, সবার ঢাকা, এখানে আমি যখন প্রথমে শুরু করেছিলাম, এটা অনলি আমরা ভাই বোনরা মিলে শুরু করেছিলাম প্রথমে, কিন্তু দেখলাম মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, মানুষের যে সমস্যা,
এতে আমরা পরে আমাদের প্ল্যাটফর্ম থেকে না করে এটা অনেক বড় হয়ে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি আছেন সালমান ভাই, উনি সবচেয়ে আগে এগিয়ে আসছেন। সবচেয়ে যারা এগিয়ে আসছেন তাদের নামে দু একটা নাম বলছি। আমাদের ইন্সপেক্টর মুক্তাদির ভাই সবচেয়ে আগে এগিয়ে আসছেন, প্রথম ফার্স্টে দেখা মাত্রই তার সাথে ফোন করেছে যে আতিক। এরপরে কিন্তু আস্তে 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 কিন্তু অনেকেই আসছেন। কদিন আগে দীপু আপাও আসলেন, আমাদের শিক্ষামন্ত্রী উনিও আসলেন। আমাদের কদিন আমাদের পানি মন্ত্রী যিনি আছেন উনিও চলে আসছেন। এরকম করে কিন্তু অনেকে দিচ্ছে, অনেক এনজিও এগিয়ে আসছেন, অনেকে নির্ভীতে টাকা দিয়ে যাচ্ছে, অনেকে আলু দিয়ে যাচ্ছে, চাল দিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন, এরকম অনেকে দিচ্ছেন। সুতরাং এটা দিতে দিতে কিন্তু আজকে আমরা প্রায় 61,000 পরিবারের লিস্ট করেছি, এবং আমাদের সাহস হচ্ছে যে রমজান মাসটাকে আমরা চালাতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। সুতরাং আমরা মনে করি যে আমাদের যে প্ল্যাটফর্মটা করেছি আমরা প্রত্যেকটা ডেটা মেনটেন করি, কে কোথায় যাচ্ছে। আমরা প্রত্যেকটা মুচির দেয়া আছে, আর মুচিরা পাতিরাতে আছে 43 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছি। আমরা গতকাল দিয়েছি গারোদেরকে, দিয়েছি গারো সম্প্রদায় যারা বিউটিশিয়ান ছিল তাদেরকে আমরা দিয়ে আসছি। আমরা আমরা দিয়েছি হিজড়াদেরকে দিয়েছি, আমরা দিচ্ছি যারা ডিজেবল যে তাদেরকে দিচ্ছি, আমরা এরকম অনেককে দিচ্ছি। এবং আমাদের কাছে টাকা দিচ্ছে বা যারা ত্রাণ সামগ্রী দিচ্ছে, অনেকে হচ্ছে আপনার নাম বলবেন না, বাট তবু আমি ফেসবুক আইডিতে ওদের জিজ্ঞাসা করে করে আমার আইডিতে যান আপনারা, আতিক ফর ঢাকা ভেরিফাইড পেজ যেটা আছে এখানে দেখুন আমরা দিচ্ছি কারা 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 আমাদের দিচ্ছে। গত পরশুদিন একটা ছাত্র দিয়েছে 500 টাকা, তার আগের দিন দিয়েছে 2,000 টাকা, আজকে কিছুক্ষণ আগে একজন 25,000 টাকা পাঠিয়েছে যে আমার বার্থডেতে এই টাকাটা খরচ হতো, আমি এই টাকাটা আপনাদেরকে আমি ডোনেট করে দিলাম। এরকম করেই কিন্তু আজকে ভেরি ইন্টারেস্টিং, এই যে ভেরি ইন্টারেস্টিং। এবং এটা এটা কিন্তু চলছে আমাদের কাছে, এটা চলছে মোটামুটি। আমি মনে করি যে আমাদের সময় আসছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সবাই দাঁড়াচ্ছেন, আপনারা আরো এসে দাঁড়াতে হবে বেশি বেশি করে। কারণ যারা আমাদেরকে ফোন করছে ওনারা কোনোদিন হাত পাতার ব্যক্তি না, তারা কোনোদিন। যারা আমাদেরকে ফোন করছে তাদের ঘরে গেলে বোঝা যায়, এবং তারা একটি ত্রাণ পাওয়ার সাথে সাথে মনে হচ্ছে তাদের কাছে এটি অনেক বড় একটি পাওয়া। আমি কয়েকটা বাড়িতে গিয়েছিলাম, পরে আমি নিজেও শিখ হয়ে গিয়েছি। শিখ এই কারণে শিখ যে দেখে আমার কাছে ভালো লাগছিল না, জেনে নিচ্ছে আমিও লজ্জা পাচ্ছিলাম, এই জন্য আমি আর যাই না, অন্যকে দেওয়াচ্ছি। বাট আমি মনে করি আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই, কোভিড-19 কে গুজব যেন না ছড়াই। প্রচুর 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 গুজব হচ্ছে, আবার কেউ আবার কোভিড-19 কে নিয়ে এটি আবার একটা কথা আছে না যে কারো সর্বনাশ কারো পৌষ মাস। আমরা যেন কোভিড-19 পৌষ মাস যেন না করি আমার নিজের জন্য। এটি আপনিও রক্ষা পাবেন না, এই পরকালও পাবেন না, ইহকালও পাবেন না। সুতরাং যারা যারা আপনারা এই কোভিড-19 নিয়ে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে খেলা করছেন, ডোন্ট ডু ইট। ফেসবুকে ছবি তোলার জন্য করেন না, মনের ফেসবুকে আপনি নিজে কনফার্ম থাকেন যে আপনি আপনার ত্রাণটাকে নিজস্ব জায়গায় দিচ্ছেন যাকে দরকার তাকে। আর আমরা দেখছি অনেকে যারা দিচ্ছে, অনেকে কিন্তু একবার দুইবার তিনবার পাচ্ছে কিন্তু ত্রাণ, কিন্তু ভিতরে অনেকে পাচ্ছেই না। অনেকটা কোরবানির মাংসের মতন কিন্তু একটা হিরিক হয়ে গিয়েছিল মাঝখানে। বাট আমরা মনে করি ডোর টু ডোর, ঘরে ঘরে দিয়ে আসাই হবে আমাদের সবচেয়ে, উত্তম, যদিও বড় চ্যালেঞ্জ, উত্তম রাইট। বড় চ্যালেঞ্জ কিন্তু একটা ভাই, এটা কিন্তু বিগ চ্যালেঞ্জ ভেরি, একটা। হ্যাঁ, কারণ বিগ চ্যালেঞ্জ। ভেরি বিগ চ্যালেঞ্জ, আপনার বিগ এরিয়া, চ্যালেঞ্জ। স্যার, আপনার এরিয়া তো এমনি, যেটা হচ্ছিল আমি যতটুকু বুঝি, লাইক বেড়াইত থেকে যদি আমরা ধরি বাড্ডার পেছনের এরিয়াটা, সেটাও তো একটা বিশাল একটা এরিয়া, যে এখানে মোরলেস সবাই দিনমজুর হিসেবেই কাজ করে। ইভেন মহৎপুর, হ্যাঁ, মিরপুর এসব সাইডেও কিছু আছে। এটা একটা ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনি একটা উঠিয়েছেন। আমাদের কাছে এখন একটা ডাটা আমরা রেডি করেছি যে বস্তিগুলাতে প্রায় জানা অজানা সবকিছু মানে ছোট ছোট সবকিছু মিলায় প্রায় 192টা বস্তি আছে, যেখানের মধ্যে প্রায় 1,39,000 এটা খাবার, 1,39,000 যার পরিবারে 4 জন করে আছে। তাহলে 1,50,000 ইন্টু 4 ধরলে কিন্তু 6 লক্ষ লোক কিন্তু ওখানে আছে, বা 5 জন করে ধরে সাধারণত হিসাবে ধরা হয়। প্রায় 7 লক্ষ লোক আছে আমাদের বিভিন্ন বস্তিগুলোতে যারা কিনা খাওয়ার মানুষ, খেতে তারা খেতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যে কথা আপনি বললেন বেড়াই, উত্তর খান, দক্ষিণ খান, হরিরামপুর, আপনার বাউনিয়া, এলাকা কিন্তু বস্তি না, কিন্তু এলাকাতে টং করে করে টং এর উপরে সবাই থাকতেছে। এটা তো আরেকটা, এটার লোক সংখ্যা আমি আরো বেশি দেখলাম, প্রায় আট হ্যাঁ, আমরা লক্ষ বলতে পারি লোকের এটা মতো। কোয়াইট, মানে রাইট, নিম্ন মধ্যবিত্ত যদি আমরা বলি আর কি। ওই এক্স্যাক্টলি ওই সাতারকুল গোত্রের থেকে মধ্যে শুরু পড়ে। করে। জি। হ্যাঁ, বিশেষ করে নতুন যে আগে যেটা ইউনিয়ন ছিল 9টি,
যেটি এখন 18টি ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে, ওই এলাকাগুলো অবস্থা কিন্তু অনেক খারাপ। কারণ ওটা তো আপনার সরকারি লিস্টে বা যে কোনো একটা বস্তি নাই, সাধারণত বস্তিতে অনেকে আসছে, কিন্তু ওদের ওখানে যে টঙ্গের উপর যারা আছে এটা বস্তিও না ওটা। এবং যে কথা আপনি বললেন বেড়াইত বলেন সাতারকুল বলেন, অনেক ভিতরে ভিতরে যে নতুন যে সীমানাটা হয়েছে, তারপরে কিন্তু কালীগঞ্জ, কাজে ওই পর্যন্ত ঢাকার উত্তরের সীমানাটা ইটস এ হিউজ চ্যালেঞ্জ হিউজ। মানুষরা। বাট আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা মানুষও না খেয়ে মরবে না, আমরাও বিশ্বাস করি ইনশাল্লাহ। শুধু আমাদের, আমরা আমরা ডেফিনেটলি আমরা মনে করি যে সবাই যদি একসাথে আমরা কাজ করি ইনশাল্লাহ সততার সাথে, আল্লাহকে হাজির নাজির করে, আমরা এই চ্যালেঞ্জ অবশ্যই মোকাবেলা করতে পারবো। আপনার কাছে একটা যেটা হচ্ছিল, পুরো আপনি মানে একদমই কম সময় পেয়েছেন গতবার তো, আহ, আপনাকে মানে গতবারের কিছু আপনার প্ল্যান আছে, এগুলো কি এবার নতুন নতুনের এই জয়গানে এসে কি আমরা সেই প্ল্যান গুলোও কিছুটা দেখতে পাবো কিনা? হ্যাঁ দেখুন, অবশ্যই আমরা, আমার টোটাল 37টা প্ল্যান আছে। যখন আমি বলেছিলাম যে লাইট ঢাকা শহরে আমরা বিভিন্ন জায়গাতে পুরো লাইটিংটা করে ফেলবো। আমরা ওয়ার্ল্ডের বেস্ট লাইট আমরা আনবো, ইউরোপের ব্র্যান্ডের লাইট আনবো। লাইটিং গুলো কিন্তু খুব দরকার আমার নিরাপদ চলাফেরা করার জন্য। হ্যাঁ, এটি যেমন ম্যানিফেস্টে আমার ছিল, আমার ম্যানিফেস্টোতে আছে জলবদ্ধতা দূর করার জন্য, আমাদের ম্যানিফেস্টে আছে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদেরকে শহরকে কিভাবে ডেঙ্গু মুক্ত করা যায়। আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আছে যে আমরা কিভাবে জলাবদ্ধতা থেকে শুরু করে যানজট থেকে শুরু করে এগুলা কিন্তু, যেগুলো যেন আমরা বলেছি সবই আমাদের সম্ভব, কিন্তু আমাদের শুরু করতে হবে আমাদেরকে। কিন্তু আমি যে সময় দায়িত্বটা নিব 15ই মেতে, এটি হ্যাঁ। কিন্তু একটা বিরাট বড় একটা, কারণ আমরা জানি না যে কি হতে যাচ্ছে। আমরা দোয়া করি ইনশাল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবাই মিলে, যে আমরা দেখতে চাই না অন্য কোনো দেশের মতন। আমাদেরকে, আমরা বিশ্বাস করি এই দেশের উপরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে ইনশাল্লাহ। এবং আমরা যদি তার সাথে সায়েন্সটা মেনে চলি, বিজ্ঞান সম্মতভাবে মেনে চলি, তাহলে অবশ্যই, কারণ আপনি যে কথা বলেছেন ঢাকা কিন্তু একটি শহর, এই শহরকে আমাদের ঠিক বাসযোগ্য করতেই হবে। এই বাসযোগ্য করার জন্য আমরা বলেছি যে আমাদের বাস যারা যারা আছে, আমরা কিভাবে গণপরিবহনটা কিভাবে এনকারেজ করা যায়, বেশি এনকারেজ করা যায়। তো C40-তে সেদিন বলছিল আমাদের প্যারিসের মেয়র, জার্মানির মেয়র বলছিল যে আমরা যে একদিন বলতাম যে গণপরিবহন গণপরিবহন চলো, এখন কোভিড এর জন্য আমরা গণপরিবহনকে ডিসকারেজ করে বলছি ইন্ডিভিজুয়াল চলো। সিচুয়েশনটা যে না, গণপরিবহন ইজ এ রিস্কি নাও এট দিস মোমেন্ট। বাট ইভেনচুয়ালি, অবশ্যই। রাইট, জি, প্লিজ বলেন। ইভেনচুয়ালি মানে আমাদের যদি এই যে এই কয়েকটা যে এই জায়গাগুলো আপনি বললেন, এই এর সঙ্গে আদার্স কিছু স্টেক হোল্ডার আপনার সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে, সো আমরা আশা করি আপনি যেহেতু সবার সঙ্গে খুবই পোলাইটলি মেশেন, সো এই সমন্বয়টা আরো জোরদার হবে যদি আমরা এই বাস্তবায়নটা দেখতে পারি, দেখতে চাই। জি, জি, গতকালই আমরা আমাদের এলজিডি মন্ত্রণালয়ের মিনিস্টার সাহেব সহ আমাদের তাজুল ইসলাম সাহেব, ধন্যবাদ জানাই। তাজুল ইসলাম সাহেব, আমি, আমাদের এলজিডির সিনিয়র সচিব, আমাদের ওয়ার্কস মিনিস্ট্রির সচিব, আমাদের ওয়াসার এমডি, আমাদের রাজুকের চেয়ারম্যান এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ আমরা এই উত্তর এলাকাতে ঘুরলাম আমাদের, এবং খালগুলো আমরা দেখলাম। আপনার উত্তর 12 নম্বর কবরস্থানের পিছনে কচুরিপানা পড়ে আছে। আমি সবাইকে বলছি যার যার কাজ তাকে তাই করতে হবে সবাইকে নিয়ে। কারণ হচ্ছে মাননীয় মন্ত্রীকে আমরা দেখালাম যে আমরা আসুন, এবং মাননীয় মন্ত্রী ধন্যবাদ জানাই, উনি কিন্তু খুব প্রোয়াক্টিভ ভাবে কিন্তু আমরা সব জায়গায় গিয়েছি। সিভিল এভিয়েশনের অপোজিটে আপনারা জানেন যেখানে হাজি ক্যাম্পটা আছে, একটু বৃষ্টি হলে কিন্তু এখানে কোমর পানি হয়ে যায়, ওটারও কিন্তু কাজ আমরা শুরু করেছি। মাছরাঙ্গা টিভি ঠিক অপোজিটে নেভির সামনে একটু বৃষ্টি হলে কিন্তু কোমর পানি হয়ে যায়। আমরা অলরেডি কিন্তু মেইন। চিহ্নিত করেছি, কিন্তু আমি, হ্যাঁ রাইট, আমরা কিন্তু চিহ্নিত করে ফেলেছি এবং কাজ কিন্তু শুরু হচ্ছিল। এই কোভিড-19 জন্য এগুলা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা থেমে গেছে, বাট গতকাল আমরা মুভ করেছি, সবাইকে দেখাচ্ছিলাম, এবং আমরা বিশ্বাস করি যে ডেফিনেটলি আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। জলবদ্ধতার জন্য বিশেষ করে মধুবাগ থেকে আমার কাছে ফোন আসে, আমাকে ফোন আসে হলো আমাদের আহ, মগবাজারের শাসাব বাড়ির ওখান থেকে ফোন আসে যে একটু বৃষ্টি হলে ওখানে পানি জমে যায়। তা আমরা রাজুকের সাথে কথা বলে, আমাদের হাতিরঝিলের যিনি চেয়ারম্যান আছেন, আর্মিদের সাথে কথা হয়েছে, আমরা পানি কিভাবে
আউটলেটের মাধ্যমে পানিগুলাকে আমরা নিষ্কাশন করতে পারি, সেটার কিন্তু প্ল্যানটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমাদেরকে বুয়েট থেকে এটাকে সাধারণ একটা নিয়ম আছে, বুয়েটের একটা অ্যাপ্রুভাল লাগে, কিন্তু বুয়েট যেহেতু লকডাউন হয়ে আছে আমরা এটা পারছি না করতে। আমরা মোটামুটি কিন্তু একটা প্ল্যানটা কিভাবে হবে ঢাকা শহর উত্তরের, আমি কিন্তু গত 9 মাসে বুঝে গিয়েছি। যার ফলে কিন্তু আমি সবসময় বলেছিলাম যে আমি কিন্তু ওয়ার্ম আপ করেছি, আমাকে টেস্ট খেলার সুযোগ দিন। সেই ওয়ার্ম আপটা কিন্তু আমরা কাজ কিন্তু করে ফেলেছি। তা আমি জি জি। মনে হয় আমরা বিশ্বাস করি যে আমরা আহ, কাজ করে যেতে হবে আমাদেরকে। নগরের বাসীর যে প্রত্যাশা যেটা আছে, তারপরে খেলার মাঠগুলা, আমি কিন্তু বলেছি ম্যানিফেস্টো খেলার মাঠগুলোকে ঠিক করব। আপনি দেখুন, আমাদের মোহাম্মদপুরে যদি যান আপনি, বিভিন্ন জায়গায় খেলার মাঠগুলোকে অলরেডি টিন শেড দিয়ে কিন্তু ঘেরাও করে কিন্তু কাজ আমি যা শুরু করেছিলাম। আমি কিছু আহ, ওল্ড টাউনের মাঠও দেখেছি যেগুলো আপনি অলরেডি উদ্বোধনও করেছেন গতবার। না, ওল্ড টাউনটা আমাদের না, এটা আমাদের মানে দক্ষিণের মেয়রের। বাইরের, দক্ষিণের মেয়রের, উত্তরের সাইডে, হ্যাঁ। রাইট? উত্তরের আমাদের যেটা আছে, আপনি যদি শাহাবুদ্দিন পার্ক যেটা আছে, আমি অনুরোধ করবো শাহাবুদ্দিন পার্কটা আপনি যান। রাইট ভিতরে রাইট। ঢুকতে পারবেন না এটার মধ্যে। শাহাবুদ্দিন পার্কের মধ্যে লেকের ভিতর দিয়েও আপনি হাঁটবেন, আর্টিফিশিয়াল একটা হাঁটার রাস্তা করে দিয়েছি আমি, উপর দিয়েও হাঁটতে পারবেন। এখানে আপনার এমপি থিয়েটারও কিন্তু করেছি শাহাবুদ্দিন পার্কের ভিতরে একটি, সাইকেল চালাতে পারবেন। এখানে লাইব্রেরি করা আছে, বাস্কেটবলের জন্য গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে, সারাদিন সবকিছু মোটামুটি করা আছে আমাদের। এবং আমরা কমিউনিটিকে বেস করে কিন্তু করছি, কমিউনিটি কি ধরনের চাই। এটি এরকম না যে আপনি বা আমি আর্কিটেক্ট আমি করে ফেললাম না। আজকে গুলশানের শাহাবুদ্দিন পার্ক কি হবে, আর আমাদের গুলশান সোসাইটির ওয়ান্ডারল্যান্ডের পার্ক কি হবে, আর মোহাম্মদপুরের পার্ক কি হবে, এটা কিন্তু এলাকা ভিত্তিক সোসাইটিকে নিয়ে কিন্তু সোসাইটি, কমিউনিটি বেস পার্ক হচ্ছে। রাইট রাইট সোসাইটি, রাইট রাইট, রাইট। রাইট, রাইট। প্রায়োরিটি পাবে, এইভাবে সোসাইটি কাজগুলো প্রায়োরিটি করতে পাবে। প্রায়। হ্যাঁ, রাইট। আর ছোট ছোট যে জায়গা যেগুলো আছে, 1 কাঠা 2 কাঠা, এগুলোকে আমরা বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড করে দিচ্ছি। তাহলে, এবং আমার সাথে রাজুকের মাননীয় মন্ত্রী মহাশয়ের সাথে কথা হয়েছে, আমি ওনাকে বলেছি যে আমাদেরকে 1 কাঠা 2 কাঠাতে দেন না কাউকে বাড়ি করার জন্য, ওগুলো খালি থাক। ওগুলোতে আমরা ছোট ছোট শিশু পার্ক করতে, যাতে কিনা আমাদের ছোট ছোট বাচ্চারা গিয়ে, ইনফ্যান্ট টডলারের বাচ্চারা গিয়ে কিন্তু খেলতে পারে। হম। আরেকটি কথা আমি বলতে চাই, যে পার্কের কথা যখন আসলো, আমরা কিন্তু বিদেশে আমরা সবাই গিয়েছি, আমরা দেখেছি যে ওদের বাচ্চারা যে পার্কে যে খেলে, সে দোলনার নিচের জায়গাটা, এটা কিন্তু ম্যাট দেওয়া থাকে, কিন্তু খুব সেফটি, পড়ে গেলেও কোনো ব্যথা পায় না। এই ধরনের আমরা কিন্তু জোন করছি, ইনফ্যান্ট, টডলার, অ্যাডোলেসেন্ট আমরা জোন করে দিচ্ছি পার্কের ভিতরেই, ওরা কিন্তু খেলতে পারবে। এবং আমরা লাইট লাগাই দিচ্ছি বেশ কিছু জায়গাতে, সিসি ক্যামেরা লাগিয়ে দিব, যেন কে আসছে না আসছে টোটালটা যেন মনিটরিং হয়। আমি অনুরোধ করব বিভিন্ন কোম্পানি যারা যারা আছেন সবাইকে এগিয়ে আসার জন্য, কারণ আমরা করে দিলাম, তারপরে মেনটেনেন্সটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নালে দেখা যাবে এত সুন্দর পার্ক বাংলাদেশের করলাম, সবচেয়ে সবকিছু বড় করলাম। চ্যালেঞ্জই হচ্ছিল মেইনটেনেন্স। সেটা আমার, এক্স্যাক্টলি। আপনি আপনি ডেফিনেটলি আরো এক্সপার্ট অন দ্যাট। কারণ ইউ আর অন দ্য বিজনেস ইন্ডাস্ট্রি অলসো, লাইক আপনার সময় আমরা জানি যে আপনি চ্যালেঞ্জ নিতে একদমই কোনোদিনও পিছপা হন নাই। গার্মেন্টস এর একটা বড় যখন একটা ধকল এসেছিল তখন আপনি ফ্রন্ট লাইনে ছিলেন। এন্ড সেই বিশ্বাস রেখে আমি বলবো যে এই যে 15 তারিখে আপনি যখন দায়িত্ব নিবেন, ইনশাল্লাহ আপনি এই চ্যালেঞ্জটাও, এবারের চ্যালেঞ্জটাও, ডেঙ্গু এবং করোনা কোভিড দুইটা মিলিয়েই আপনি আরো ভালোভাবে আমাদেরকে পথ দেখাতে সহায়তা করবেন। স্যার, আপনি ইনশাল্লাহ। যদি আরো কিছু আমাকে একটু লাস্টলি বলতে চান তো তাহলে আমরা অনুষ্ঠানের শেষ না পর্যায়ে। আমি না না আমি আমি শুধু একটু কি বলবো, ধন্যবাদ আপনাকে উপস্থাপনা করার জন্য। আমি শুধু একটু বলবো আহ, যে এই শহরটা কিন্তু আমাদের সকলের, অনেক আদরের শহরে ঢাকাটা। এখান থেকে আমার জীবিকা উপার্জন করি, এখান থেকে আমার পরিবার, আমার ইনকাম, আমার বাচ্চারা এই শহরে পড়ে। যে যে শহরে থাকি না কেন, এই শহরটাকে আমরা নিজেরা যেন ময়লাটা না ফেলি। রাইট। বিদেশে গেলে কিন্তু আমরা ময়লা ফেলি না। আমরা বিদেশে গেলে কিন্তু আমরা গাড়ির মধ্যে প্যাকেটে রেখে দিই, গাড়িটা আবার আসার পরে তারপরে আমরা কিন্তু ময়লাটা ফেলি নির্দিষ্ট জায়গার মধ্যে। আপনার কাছে একটা উদ্দেশ্য, মানে একটা কোশ্চেন মানে রাখতে চাই, যেটা হলো আমরা যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া, আদার্স নিয়ারেস্ট কান্ট্রি গুলোই দেখি, আমরা ওইখানে গিয়ে সকল বাঙালি ভাইরা থুতিও ফেলি না বিকজ অফ ফাইন খাওয়ার ভয়ে। সো আমাদের এই রকম কোনো উদ্যোগ আসবে কিনা হ্যাঁ, আপনি দেখেছেন রাস্তায়? যে ডেঙ্গুতে আপনারা দেখেছেন যে আমি কিন্তু ফাইন শুরু করেছিলাম। আমি শুধু একটু বলতে চাই এই নগরবাসীকে, আমাদের, আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, আমাদেরকে, আমরা যেন বেঁচে থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আজকে যে রাত্রি কিন্তু, আজকে যে কালো মেঘ একদিন কেটে যাবে। বাট এটি আমি আপনাদেরকে বলতে চাই, আইন যেখানে আছে
সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ফাইন করবেই। এই সম্বন্ধে সবাইকে আমি নিশ্চিত করে দিতে চাই। আমাদের অনেক হয়েছে। এই দেশকে মুক্তিযুদ্ধরা যেভাবে ভালোবেসে দেশকে স্বাধীন করেছে, আমরা কিন্তু সেভাবে দেশকে ভালোবাসি না, বড় বড় কথা বলি আমরা। রাইট, আমি রাইট। শুধু একটু বলতে চাই, আসুন এই দেশকে ভালোবাসি। আর আমরা কিন্তু সবাই নাগরিক, সবাই আমরা নাগরিক। শুধু আগে একটু সু লাগাই দিই, সু, অর্থাৎ সুনাগরিক হওয়ার জন্য। যদি সুনাগরিক হতে পারি আমরা, আমরা সবাই কিন্তু একটি সুন্দর ঢাকা শহর গড়তে পারবো। একটি সুন্দর সোনার বাংলাদেশ আমাদের সামনে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ। আপনাদেরকে আরো অনেক ধন্যবাদ দিচ্ছি আপনি উপস্থাপনা করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় মেয়র সাহেব। ধন্যবাদ আপনাকে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।